মোদী সরকারের 10 বছরের শাসনে বারবার অভিযোগ উঠেছে যে এই সরকারের সমালোচকদের মোবাইলে স্পাইওয়্যার পেগাসাস ঢুকিয়ে দিয়ে অবলীলায় নজরদারি চালাচ্ছে মোদী সরকার। এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক নেতাসহ সাংবাদিকরাও সরকারি নজরদারির আওতায় এসেছে। এখন আবার সংসদে পাশ হলো পোস্ট অফিস বিল 2023 এবং টেলিকমিউনিকেশন বিল 2023, যার মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের পাঠানো চিঠিপত্র, পার্সেল সহ টেলিফোনে ও হোয়াটসঅ্যাপে কথোপকথনও থাকবে সরকারি নজরদারিতে। এমনকি এই আইনের সাহায্যে সামাজিক মাধ্যমে নাগরিকদের পোস্টগুলিতে নজরদারি করার অধিকার পেতে চাইছে সরকার। তাহলে মোদী সরকারের শাসনে ভারত কি একটা নজরদারি রাষ্ট্রে পরিণত হতে চলেছে? ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত বাক ও মতপ্রকাশের স্বাধীনতা এবং গোপনীয়তার অধিকার কি তাহলে সংকুচিত হতে চলেছে? পোস্ট অফিস বিল 2023 ও টেলিকমিউনিকেশন বিল 2023 বিলের ধারাগুলো ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশের নাগরিকদের জীবনে কী তাৎপর্যই বা বহন করছে? আর কি রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের বিতর্কিত বিল আনতে চাইছে মোদী সরকার? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা হাজির হয়েছি মানবাধিকার সংগঠন APDRS এর সম্পাদক রাজকুমার বসাক মহাশয়ের কাছে। দেখে নেওয়া যাক তিনি কি বলছেন। পোস্ট অফিস বিলে আগে কি ছিল? পোস্ট অফিস বিলে যে মানুষ যে পার্সেল বা আর্টিকেল বা চিঠিপত্র পাঠাতো সেগুলো খুলতে পারতো না ডাকঘরের কর্মীরা, এবং যদি খোলা পেত তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হতো। কিন্তু এই বিলে আসার পরে সেই ধারা রোধ করে দিয়েছে। ফলে ইচ্ছা করলে যখন তখনই, বিশেষ করে জাতীয় স্বার্থে, জাতীয় নিরাপত্তা বা বিভিন্ন ইমার্জেন্সি, যা জরুরি পরিস্থিতি, এইসবের পরিপ্রেক্ষিতে তারা যে কোনো ডাকঘরের কর্মী সেই বিল খুলতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে যে কমিউনিকেশন বিল যেটা এসছে তাতে হচ্ছে ডিজিটাল মাধ্যম, বিশেষ করে সোশ্যাল মাধ্যম এবং আমাদের নাগরিকরা যত রকম কমিউনিকেশন করে, সমস্ত কমিউনিকেশন আগে ব্যক্তিগতভাবে গোপন রাখা হতো এবং সরকার তাতে কোনো রকম সেই গোপনীয়তাকে লঙ্ঘন করতে পারতো না। কিন্তু এই কমিউনিকেশন বিল 2023, তার মধ্যে সরকার বলছে এই নতুন আইনে তারা সব কিছুকেই ইচ্ছা করলে, চাইলে সেই জিনিসকে তারা দেখতে পারবে। এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটার ফলে যে আমাদের সংবিধানে যে স্বীকৃত বাক এবং মত প্রকাশের স্বাধীনতা এবং গোপনীয়তার অধিকার, যে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত হয়ে আছে, তা অভিযোগ উঠছে এই সব অধিকারগুলো এই আইনের দ্বারা লঙ্ঘিত হচ্ছে। এই নিয়ে আপনি কি বলবেন? যে বাস্তবে সারা ভারতবর্ষে ঘোষিত জরুরি অবস্থা নেই, কিন্তু একটা অঘোষিত জরুরি অবস্থা সর্বক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে হয়ে আছে। সাধারণ মানুষের যে ন্যূনতম যে অধিকারগুলো ছিল, এই অধিকারগুলো কিন্তু হঠাৎ করে আসেনি। এই অধিকারগুলো দীর্ঘদিন লড়াই আন্দোলন করতে করতে মানুষ অর্জন করেছে। একসময় মানুষের ব্যক্তি স্বাধীনতাই ছিল না, তাহলে এই স্বাধীনতা একসময় অর্জিত হয়েছে, তার পেছনে দীর্ঘ ইতিহাস আছে, লড়াই আছে, সংগ্রাম আছে। তাহলে আজকে যে বিলগুলো আনছে, বিশেষ করে যে দুটো বিলের কথা আপনি বললেন, মানুষের ব্যক্তিগত গোপনীয়তার তো একটা জায়গা আছে, ব্যক্তিগত পরিসর বলে তো একটা জায়গা আছে। আমি একটা চিঠি পাঠাচ্ছি, আমরা জানতাম যে আমার নির্দিষ্ট ব্যক্তির কাছে সেই চিঠি পৌঁছবে। একসময় আইন ছিল আমি নিশ্চিত থাকতাম যে চিঠি পৌঁছবে এবং সময়ে পৌঁছবে। আইনটা এমন করলো যে সেই চিঠিটা, সেই পার্সেল, সেই জিনিস আমি যা পাঠাতে চাইছি সেটাকে তারা খুলে দেখতে পারে, শুধু তাই নয়, সেটাকে ড্যামেজ করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, সেটাকে ডিলে করে দিতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে তারা স্ট্যাম্প ডিউটি বাড়াচ্ছে, তারা খরচ বাড়াচ্ছে, কিন্তু এই পরিষেবা দেওয়ার পরিবর্তে এইগুলো যারা করছে, আগে তাদের একটা শাস্তি ছিল, কিন্তু এখন কোনো শাস্তির ব্যাপার নেই। একটা বিচিত্র দেশের মধ্যে আমরা আসছি। ধরুন অনেকগুলো কারণ বলছে, শুনতে বেশ ভালো লাগে যে এটা কেন করা হচ্ছে যে মানুষের নিরাপত্তার জন্য। এটা কে ঠিক করবে? মানুষের নিরাপত্তার জন্য আমার চিঠিটা আমি যে আপনাকে পাঠাতে চাইছি সেটা তারা ছিঁড়ে ফেললো, জ্বালিয়ে ফেললো, এটা কে ঠিক করবে? সেটা ঠিক করবে কিন্তু আমাদের গভর্নমেন্ট। এক্ষেত্রে তাদের নিযুক্ত যে অথরিটি, তারাই ঠিক করবে।
এমনকি এই যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে বলা হয় যে আমি যাকে পাঠাচ্ছি তার কাছেই পৌঁছাবে, অন্য কোথাও পৌঁছবে না, সেই দেখতে পারবে। এই যে ধরুন এই যে আপনার যে চ্যানেল, এই চ্যানেলে আপনি এটা সম্প্রচার করতে পারবেন কি না, নতুন আইনে বলছে যে সেই আইনটা চালু হলে বলছে যে এইটা তাদের কাছে পাঠাতে হবে, তারা যদি বলে হ্যাঁ এটা প্রচার করা যাবে তাহলে প্রচার করবে, না হলে প্রচার করবে না। মানে এটা তো ধরুন আমরা শুনেছি সেন্সারের এই অবস্থাটা জরুরি অবস্থার সময়। এমনকি একটা নাটক হবে, একটা সিনেমা হবে, এই যে ওটিটি, নেটফ্লিক্স, এই যে জায়গাগুলো যেগুলোর মধ্য দিয়ে এমনকি কিছু কিছু মানে ব্যক্তিগত নিউজ চ্যানেল যার মধ্য দিয়ে মানে খবর আদান প্রদান হয়, মানুষ সত্যটা জানতে পারে এখনও, এগুলোকে সব আটকে দেয়া হচ্ছে। একটা মানে জরুরি অবস্থার চেয়েও মারাত্মক জায়গায় যাচ্ছে। এবং আগে যেগুলো, মজার ব্যাপার হচ্ছে আগে যেগুলো আমরা মনে করতাম যে এটা বেআইনি করছে, তো এখন সেটা একেবারে আইন দিয়েই হচ্ছে। আইন মানে আইনটাই করে দিল বেআইনি কাজ করার। আমরা এই যে 3টে যে ফৌজদারি আইনগুলো যে পরিবর্তন করেছে, সেখানেও সমস্ত ক্ষেত্রে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে দেখা যাবে যেটাকে আমরা এতদিন বলেছি যে তুমি বেআইনি করছো, পুলিশ এই কাজটা করতে পারে না, এটা আইনে নেই, এখন সেই কাজগুলোই আইনে সব লিখিত হয়ে যাচ্ছে, যা খুশি তাই করার স্বাধীনতা দিচ্ছে। ধরুন আপনার চ্যানেলের একটা ছোট্ট অফিস করেছেন, আগে সেই অফিসে যদি ইন্সপেকশন করতে হতো, যেতে হতো, তদন্ত করতে হতো, তাহলে সেখানে একটা নির্দিষ্ট প্রক্রিয়া ছিল। এখন সেগুলো কোনো কিছু নেই, একেবারে ডিরেক্ট যাবে, প্রয়োজনে সিজ করে নেবে। কোনো ডকুমেন্টারি আপনি দেখাতে পারবেন কি পারবেন না, এই যে বিবিসির ডকুমেন্টারি আমাদের ভারত সরকার আটকে দিয়েছিল। মানে আমাদের বাস্তবে ভারতবর্ষের জনসাধারণ সরকারের পক্ষে কিছু বললে সব ঠিক আছে, তারা যুক্তি করছে যে এটা জনস্বার্থের বিরুদ্ধে যাবে, দেশের বিরুদ্ধে যাবে, বিদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, এমন কোনো কিছু প্রচার করা যাবে না, তেমন কোনো কিছু প্রচার করা যাবে না। মানুষে মানুষের সম্পর্ক খারাপ জনসাধারণ করছে না, করছে এই বিজেপি আরএসএস। তারা সংসদের মধ্যে বসে বিজেপির সাংসদ সংখ্যালঘু সম্প্রদায়কে যে কুৎসিত ভাষায় বলছে, সেটা দুনিয়ার সবাই দেখছে, তার কোনো শাস্তি হয় না। কিন্তু আমি এখানে এই যে বলছি যে তোমরা অন্যায় করছো, এই বলাটাই আমার শাস্তি হতে পারে। এবং আইন বলছে যে আমাকে ধরে নিয়ে যেতে পারে, অ্যারেস্ট করতে পারে, আপনাকে অ্যারেস্ট করতে পারে। আগে আইন ছিল যে আপনাকে অ্যারেস্ট করে আপনি যে অপরাধী তাকে প্রমাণ করতে হতো, আর এখন আইন হচ্ছে আমায় ধরে নিয়ে গেলে আমায় বলতে হবে, আমায় প্রমাণ করতে হবে আমি অপরাধী নই। আর বিচিত্র অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে এই কাজটা করার পেছনে তাদের কারণ যেটা আমার নিজের যেটা মনে হয়, আমরা মানবাধিকার সংগঠন যারা করি, আমরা সিপিডিআরএসের মানে কাজ যারা আমরা করি, ধরুন মিডিয়াকে, সারা ভারতবর্ষের বড় বড় মিডিয়াকে বর্তমান কেন্দ্রের যে সরকার এবং তাদের পেছনে যে মালিক আদানি আম্বানি, এরা সমস্ত কিনে নিয়েছে টোটাল। মানে কোনো মিডিয়ায় মানে কি দেখাবে সেটা তো আপনার ওপর নির্ভর করে না, সংবাদপত্রে আপনি কি পড়বেন নির্ভর করে না। ধরুন আপনি বাড়ির পাশে দেখলেন একটা ঘটনা ঘটেছে, আপনি পরের দিন যখন সংবাদে পড়ছেন যে ঘটনাটা পুরো ভুল লিখেছে, আপনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে যে এই কী রে ভাই, আমি দেখলাম অথচ লিখলো উল্টো। কিন্তু কুচবিহারের যে মানুষটা সংবাদ পড়বে সে তো ওটা জানবে না, সে ভাববে এটাই সত্য। তাহলে এই প্রক্রিয়ায় সমস্ত কিনে নিয়েছে, কিন্তু এখনও সত্যটাকে তুলে ধরছে আপনাদের মতো কিছু চ্যানেল, যেগুলো নিয়ে চর্চা নেই। কিন্তু ধরুন এত বড় একটা বিল, এইরকম বিল পাশ হয়ে যাচ্ছে, এবং বিলটাও পাশ করলো কখন, সমস্ত একেবারে সাংসদদের বাইরে বের করে দিল, ফাঁকা করে দিল, বিরোধী সাংসদদের ফাঁকা করে দিল। মানে বিশ্বের ইতিহাসে কোনো দিন এরকম দেখেছেন যে প্রায় 150 সাংসদ একবারে সাসপেন্ড হয়ে যায়? 150 সাংসদ এক ধাক্কায় সাসপেন্ড হয়ে গেল। তাদের অপরাধ কি? তাদের অপরাধ হচ্ছে যে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি দাবি করেছিল যে আপনি এ ব্যাপারে কিছু স্টেটমেন্ট দিন,
মারাত্মক অপরাধ করেছে তারা, যে তারা স্টেটমেন্ট চেয়েছে, যে আপনি একটা স্টেটমেন্ট দিন যে সংসদের মধ্যে এই দুজন যে ঢুকে গেল, ঢুকে গিয়ে হলুদ গ্যাস ছড়িয়ে দিল, তাহলে সংসদের নিরাপত্তাটা গাফিলতি ছিল কি ছিল না, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? এই জানতে চাওয়ার অপরাধে সকলকে বের করে দিল। বের করে দিয়ে একটার পর একটা, শুধু এই দুটো না, মানে ওই টাইমের মধ্যে অনেকগুলো বিল তারা কিন্তু পাশ করিয়ে নিল। তার মূল কারণ হচ্ছে এখন এই 24-এর যে সামনে ইলেকশন, এই ইলেকশানে এখনও বিজেপির বিরুদ্ধে, আরএসএসের বিরুদ্ধে, তাদের এই ফ্যাসিবাদী আক্রমণের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরছে এইরকম ছোট ছোট সংস্থাগুলো, ব্যক্তিগত নিউজ চ্যানেলগুলো। সেক্ষেত্রে তারা এটাকে আটকাতে চাইছে, এবং সেটা আইন করে। আমরা মানবাধিকার সংগঠন থেকে এর তীব্র বিরোধিতা করি, নিন্দা জানাই। পোস্ট অফিসে আগে যেটা ছিল, সেটা হচ্ছে কোনো কাউর পার্সেল, চিঠি যদি খোয়া যেত, তাহলে সে কেস করতে পারত, পুলিশে মানে আইনের শরণাপন্ন হতে পারত, এবং যে এই কাজটা করেছে তার 2 বছর অবধি জেল, জরিমানা হতে পারত। কিন্তু এই যে নতুন যে আইন আনছে পোস্ট অফিস বিল 2023, তাতে কিন্তু সেই ধারাই তুলে দিয়েছে, ফলে কোনো শাস্তির কোনো উল্লেখ সেখানে নেই। তার ফলে কি হচ্ছে, সাধারণ মানুষের জিনিস খোয়া যাবে, গেলে কিছু করতে পারবে না, কোনো আইনের শরণাপন্ন হতে পারবে না। তার মানে এর দ্বারা কি সাধারণ মানুষ পোস্ট অফিসের যে পরিষেবা তার উপর আস্থা হারাবে না? দ্বিতীয় কথা হচ্ছে যে পাশাপাশি যে প্রাইভেট যেসব পরিষেবা মানে এই ধরনের কুরিয়ার সার্ভিস চলছে, তার দিকে মানুষ আর বেশি করে অলরেডি ঝুঁকে আছেই। তাহলে এই যে সরকার এই যে আইনের মাধ্যমে পোস্ট অফিস পরিষেবাটা কি আরও দুর্বল করতে চাইছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? পোস্ট অফিস পরিষেবা এখন তো প্রায় নেই বললেই চলে। সরকারি যে পরিষেবা, আমরা এটাকে এই যে পরিষেবা বলি, পরিষেবা শব্দটার একটা মানে আছে, কিন্তু সার্ভিস দেওয়া। এই যে গভর্নমেন্ট এই পরিষেবাগুলো দেয়, ধরুন শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, এর সঙ্গে এই যে সমস্ত যে জিনিসগুলো বলা হচ্ছে, তার মধ্যে এটা একটা গভর্নমেন্টের পরিষেবার মধ্যে পড়তো। এখন এই পরিষেবার ধারণাটা আমাদের এই সরকারগুলো পাল্টে দিচ্ছে, সমস্তটা টাকার বিনিময়ে। তাহলে সরকারি পোস্ট অফিসগুলো এখন একটা বেসরকারি কাজেরই জায়গা হয়ে গেছে। বহু জায়গায় আপনারা দেখবেন যে পোস্ট অফিসটা সরকারি, কিন্তু সেখানে বেসরকারি কুরিয়ার সার্ভিস কাজ করছে, এরকম অনেক জায়গা দেখানো যায়। ওই পরিকাঠামোটা ব্যবহার করছে। আলটিমেট সরকার সমস্ত কিছুর দায় থেকে সরিয়ে দেবে নিজেকে। বেসরকারিকরণ তো শুধু এই ক্ষেত্রে না, বেসরকারিকরণ তো সমস্ত ক্ষেত্রে হচ্ছে। এবং বেসরকারিকরণটা একেবারে, মানে ধরুন এই যে একটা স্কুল, এই যে আমাদের জাতীয় শিক্ষানীতি, সেখানে স্কুলের এই পরিকাঠামোটা তারা সার্ভে করছে যে কোন স্কুল কখন শুরু হয়, কখন শেষ হয়। তাহলে 4টের সময় যে স্কুল ছুটি হয়ে যাচ্ছে, সেই স্কুলে 4টে থেকে রাত পর্যন্ত বেসরকারি জায়গায় দিয়ে দেবে। পরিকাঠামোটা গভর্নমেন্টের, কিন্তু সমস্তটা হচ্ছে বেসরকারি। এই যেটা মানে এয়ারলাইন্স, যে ইন্ডিয়ান এয়ারলাইন্স বিক্রি করে দিল, আপনারা হিসেব দেখলে দেখবেন সম্পূর্ণ ইন্ডিয়ান এয়ারলাইন্স লাভজনক সংস্থা, সব বিক্রি করে দিল, এবং মালিকদের এগুলো সব বেচে দিচ্ছে। একই রকমভাবে এই পরিষেবা ক্ষেত্রটাকে তারা বেসরকারি জায়গায় দেবে। কিন্তু আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, যে বেসরকারিকরণ যেমন এটার ক্ষেত্রে একটা জায়গা, কিন্তু তার পাশাপাশি এই যে বেসরকারি যে মানে সংস্থাগুলো, কুরিয়ার সার্ভিসগুলো, আইনে কিন্তু এ কথাও বলছে যে সেই কুরিয়ার সার্ভিসগুলো এর আওতার বাইরে নয়। সেগুলো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন না যে বেসরকারি জায়গাতে আমার একটু বেশি টাকা লাগবে, যাক আমি নিশ্চিন্ত যে এইটা অন্য কারোর হাতে পড়বে না, এটা অন্তত নষ্ট হবে না, এটার ড্যামারেজ আমি পাবো, বা যে নষ্ট করবে তার শাস্তি হবে, কোনোটাই কিছু হবে না। গভর্নমেন্টের মূল উদ্দেশ্য, বেসরকারিকরণ তো তার একটা পার্ট, মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের যে স্বাভাবিক গোপনীয়তা, যেটা মত প্রকাশের যে অধিকার, ধরুন আমার একটা জিনিস মনে হচ্ছে, আমি বলতে পারবো না, এ কি অন্যায় কথা, আমি ভুল বলতে পারি। তারা বলছে যে এমন কিছু বলা যাবে না যেটা সরকারের বিরোধী। সরকার বিরোধী কোনো কিছু বললেই বলছে রাষ্ট্রদ্রোহিতা, এমনকি ইউএপিএ মামলা দিচ্ছে।
মানে ইউএপিএ হচ্ছে সন্ত্রাসবাদ বিরোধী একটা আইন, সেখানে এই যে আমরা এখন বলছি এতেও ইউএপিএ হতে পারে, মানে কোনো কিছুই ব্যাপার নেই। ভাবুন সিদ্দিক কাপ্পান সাংবাদিক, সে কোনো কিছুই করেনি, হাতরাসে শুধু যাচ্ছিল। একজন সাংবাদিকের কোথাও যাওয়ার অধিকার নেই, একটা মানুষের যাওয়ার অধিকার নেই, সে তো যাওয়ার সময় জোরও করেনি। ভাবুন, মানে আমি যে পয়েন্টটা বলতে চাইছি যে হ্যাঁ পুলিশ বাধা দিয়েছে, পুলিশকে মেরেছে, ধাক্কাধাক্কি করেছে, কিচ্ছু করেনি, সে যাচ্ছিল, তাকে অ্যারেস্ট করে এতদিন ধরে জেলের মধ্যে রেখে দিলেও ইউএপিএ মামলা দিয়ে। তার ফলে এই সমস্তটার যে পরিকল্পনা, যে গ্রুপ, মানে একটা মানে চক্রান্ত বলা দরকার, সেটা আমাদের বিজেপি আরএসএসের এই সরকার তারা সুপরিকল্পিতভাবে প্রতিটি ক্ষেত্রকে, সেক্ষেত্রে এই পোস্ট অফিস বিল, ব্রডকাস্টিং বিল, এগুলো এনে এই ক্ষেত্রগুলোকেও সমস্ত দিক থেকে একেবারে প্রতিবাদী জনসাধারণকে আষ্টেপৃষ্টে নেওয়া। একদল মিডিয়াকে তার পক্ষে নিয়ে চলে এসেছে, আর আরেক দল যারা এর মধ্যেও মাথা তুলে দাঁড়াতে চাইছে, এর মধ্যেও দুটো কথা বলতে চাইছে, তাদেরকেও একেবারে ভয় ভীতি ঘেরাটপের মধ্যে নিয়ে এসে যাতে কিচ্ছু না বলতে পারে, টু শব্দ না করতে পারে, এই জায়গায় নিয়ে চলে যাচ্ছে। একটা জরুরি অবস্থার চেয়েও বড় জায়গায় চলে যাচ্ছে। বিজেপি সরকার স্পাইওয়্যার, পেগাসাস বলে একটা স্পাইওয়্যার বিরোধীদের মানে বিভিন্ন মোবাইলে এবং তাদের মেসেজ আদান প্রদানের সমস্ত বা স্পাইওয়্যার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তারপরে বহু সাংবাদিক যারা এই সরকারের বিরোধিতা করছেন বা বিরোধীরা যারাই করছে না কেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম আপনি বললেন ইউপিএ আইন দিচ্ছে। তার ফলে এই যে, এবং এইবার নতুন আরও দুটো বিল ওরা পেলো, নতুন দুটো আইন ওদের হাতে পেলো। এইভাবে কি এই ভারত যে আমাদের রাষ্ট্র আস্তে আস্তে একটা নজরদারি রাষ্ট্রে পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ করছে? হ্যাঁ, একটা ভিজিলেন্স স্টেটে পরিণত হচ্ছে। এই নিয়ে আপনি কী বলবেন? পৌঁছে যাচ্ছে বলার চেয়ে বলা ভালো প্রায় পৌঁছে গেছে। এগুলো আরও সেই যেখানে যেখানে একটু ফাঁকফোঁকর ওরা দেখছে সেটাকে আরও মেরামত করছে। ভারতবর্ষ আজকে কোনো জায়গাতেই মানুষের কোনো রকম গোপনীয়তার আর কোনো জায়গা নেই। একজন ব্যক্তি মানুষ তার পারিবারিক জীবন থেকে শুরু করে সমাজ জীবনের যে তার চলা ফেরা বলা, সে কি পড়বে, সে কি খাবে, সে কি বলবে, সমস্ত কিছুর ওপরে একটা নজরদারি। এবং এই নজরদারির পেছনে যেটা রয়েছে যে কোনো মানুষ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছে কি না, এবং সেখানে যেখানে যেখানে এই নজরদারিতে তাদের একটু ফাঁক ছিল সেইটাকে একটা পরিপূর্ণ করে নিচ্ছে। কিন্তু একটা কথা আমি এই প্রসঙ্গে বলতে চাই, যে মানুষকে ভয় দেখানো যায়, তাকে এই যে নানান যে আইন হচ্ছে এই আইন দিয়ে তাকে দমিয়ে রাখা যায়, কিন্তু মানুষের মন কখনো আইন দিয়ে পরিবর্তন করা যায় না। মানুষের যে চেতনা সেটাকে আইন দিয়ে পরিবর্তন করা যায় না, তাহলে সভ্যতা আজকে এত দূর এগোতো না। মানবাধিকারের যে লড়াই মানুষ লড়ে আসছে, তাকে একসময় বিশ্বে আমরা হিটলারকে দেখেছি, ফ্যাসিবাদের চরম রূপ দেখেছি, কিন্তু ভারতবর্ষে এই যে চেষ্টা, এই চেষ্টাটায় চারিদিকে অন্ধকার মনে হতে পারে, কিন্তু আশার আলো হচ্ছে এর মাঝেও কিন্তু শত শত হাজারে হাজারে লাখে লাখে মানুষ প্রতিবাদ করছে, প্রাণের ভয় আছে জেনেও প্রতিবাদ করছে। তার জীবন সংশয় হতে পারে, তার পরিবারের সমস্যা হতে পারে, তার চাকরি চলে যেতে পারে, এতৎসত্ত্বেও তারা প্রতিবাদ করছে। কারণ আইন দিয়ে প্রতিবাদী মনকে আটকানো যায় না, তাকে শেষ করে দেওয়া যেতে পারে, কিন্তু কখনোই এটা সম্ভব না। এটাই আমাদের মানবাধিকার আন্দোলনের আশার জায়গা, যে আইন আজকে একরকম হচ্ছে, কালকে আরও মারাত্মক আইন আসবে। এই যে আজকে আপনারা যে মানে ইন্টারভিউ নিচ্ছেন, এ বক্তব্য প্রচার করা যাবে না, এ বক্তব্য প্রচার করতে দেবে না, যারা নিচ্ছে তাদের ওপরে মামলা দেবে, কেস হবে। কিন্তু তাতে ভয় পেয়ে যদি আপনি বন্ধ করেন, কালকে আরেকজন শুরু করবে, তাকে বন্ধ করে দিলে আরেকজন শুরু করবে। এই জিনিস কখনো আইন করে আটকে রাখা যায় না। আমাদের মানবাধিকার আন্দোলন, সিপিডিআরএসের আন্দোলনের শক্তি এই জায়গায়, আমরা সেই ভরসাতেই লড়াই করি। আরেকটি বিষয় প্রসঙ্গত আপনাদের বলি, ধরুন এই যে আইনগুলো হচ্ছে, আইনগুলোকে আমরা বলি অগণতান্ত্রিক, অন্যায় আইন, দানবীয় আইন।
তাহলে আমরা সাধারণভাবে ধরুন মনে করি তো যে দেশের আইন তাহলে সকলের জন্যই তো, ভালো করার জন্যই তো আইন। কিন্তু আইন এই দেশের যারা ক্ষমতায় আছে তাদের জন্য আইন, আইনটা সাধারণ মানুষের জন্য নয়। কোনো আইন দেখাতে পারবেন যেটা সাধারণ মানুষের পক্ষে যাচ্ছে? আমরা বলি আইন সবার জন্য সমান। আইন বিচার ব্যবস্থা নিয়ে আমাদের একটা মানে কাল্পনিক ধারণা আছে। বলুন তো, আদানি, আম্বানি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এদের আইন, এই যে ব্রিজভূষণ শরণ সিং তার আইন, আর আমাদের এই তালতলার মোড়ে যে রিক্সা টানছে সেই মানুষটার আইন সমান? অনেক দিন আগে বঙ্কিমচন্দ্র তার কৃষকের দুরবস্থা বলে একটা প্রবন্ধে বলেছিলেন যে আইন হচ্ছে বড়লোকদের তামাশা, অর্থের বিনিময়ে তারা সেই তামাশা দেখে থাকে, গরিবের স্বার্থের সঙ্গে আইনের কোনো সম্পর্ক নেই। আজকে আমরা চারিদিকে তাই দেখি। সুতরাং এই যে দুটো আইন, পোস্ট অফিস আইন, ব্রডকাস্টিং আইন, যেগুলো বিল আইনে পরিণত হতে আর কতক্ষণ, তাদেরই তো সব, যা খুশি তাই করার স্বাধীনতা তারা পেয়েছে। তাহলে এইগুলো আইন হবে, লাগু হবে, মানুষের ওপরে চাপ আরও বাড়বে, কিন্তু এটাই শেষ কথা বলবে না। শেষ কথা বলবে মানবাধিকারের লড়াই, সাধারণ মানুষের চেতনা এই লড়াই করবে। এই যে মোদি 9 বছর, প্রায় 9 বছরের বেশি, 10 বছর শাসন হতে গেল, এতে আপনার হিসাবে, আপনি একজন মানবাধিকার রক্ষার কমিটির মানে কর্মী হিসাবে, যে এই শাসনে মানবাধিকার অধিকারকে এই মোদি সরকার কী দৃষ্টিভঙ্গিতে দেখে? 14 সালের পর থেকে যদি ইতিহাস বলতে হয় মানবাধিকার লঙ্ঘনের, সে মানে শেষ করা যাবে না, রাত শেষ হয়ে যাবে। 14 সালে ক্ষমতায় আসার পর থেকে একটার পর একটা যে কার্যক্রমগুলো তারা করেছে, আইন পরিবর্তন তার মধ্যে একটা, যেটা আমি আগেই বলছিলাম, যে কাজগুলোকে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে মানুষ একসময় মনে করতো এটা বেআইনি, এটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত, এবং আইন ছিল বেআইনি কাজটাকে আটকানোর জন্য। একটার পর একটা আইন নিয়ে আসলো, সংশোধন করলো, নতুন নতুন জিনিস নিয়ে আসলো, সবটাই বাস্তবে যেটা বেআইনি কাজ ছিল সেগুলোকে একটা আইনি মোড়ক দিয়ে দিল। তাহলে মানবাধিকার সম্পর্কে এই মোদি সরকার, বিজেপি, আরএসএসের দৃষ্টিভঙ্গি হচ্ছে, অমিত শাহ একসময় বলেছিলেন যে ভারতবর্ষের মানবাধিকার আর সাধারণভাবে যে মানবাধিকারের আমাদের ধারণা, এটা একটু আলাদা। কেন ভারতবর্ষ বিশ্বের বাইরে, তার বাইরে মানে একটা দেশ। এই ভারতবর্ষ 47 সালে স্বাধীনতার পরে 48 সালে যে আন্তর্জাতিক যে সনদ, যেটা রাষ্ট্রপুঞ্জে গৃহীত হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে নির্মমতা, তার বিরুদ্ধে সাধারণ মানুষ, বিখ্যাত যারা সেই সময়ের মানুষ ছিলেন, তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে করতে চেয়েছিলেন যে এই মানবাধিকার রক্ষার জন্য একটা রক্ষা কবচ দরকার। তার জন্য সেই ঘোষণাপত্র 48 সালের 10ই ডিসেম্বর ভারতবর্ষ সেই ঘোষণাপত্রের একজন স্বাক্ষরকারী, সদ্য স্বাধীন ভারতবর্ষ তাতে সই করেছিল যে তারাও এই দাবিগুলো, এই ঘোষণাগুলো মানবে। কিন্তু আজকে মোদি সরকারের এই রূপটা খুব প্রকট, খুব স্থূল, খুব কুৎসিত, কিন্তু এগুলো না মানার প্রক্রিয়া কিন্তু সেদিন থেকেই শুরু হয়েছে। স্বাধীনতার পর থেকেই সরকার অনেক পাল্টেছে, কিন্তু মানবাধিকারকে লঙ্ঘন করা, সেটার প্রক্রিয়াটা সেই সময় থেকেই শুরু হয়েছে। আজকে সেটা একেবারে স্থূল, অত্যন্ত কুৎসিত, প্রকট রূপ নিয়েছে। তার ফলে মানবাধিকার সম্পর্কে এই সরকারের যে ধারণা, 14 সাল থেকে আজ পর্যন্ত এই মানে 9 বছর, মোটামুটি 10 বছর, এর মধ্যে যা দেখা গেল, মানে তারা মনে করে না, মানুষকে মানুষ হিসেবে তারা মনে করে না। কোনো একজন, আমরা মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার নিয়ে লড়াই করি। আমরা হিন্দুর অধিকার, মুসলিমদের অধিকার, বাঙালির অধিকার, আসামি মানে অসমিয়া মানুষের অধিকার, উড়িয়া মানুষের অধিকার, এদের নিয়ে আমাদের বিষয় নেই, কিন্তু আমরা মানুষের অধিকার নিয়ে লড়াই করি। আর এরা মানুষকে মানুষ হিসেবে দেখে না।
মানুষকে তারা ভাগ করে, মানুষকে তারা দেখে ভোট হিসেবে। ভোট হিসেবে দেখে বলে আমরা সিপিডিআরএস মানবাধিকার সংগঠন ভোটে লড়ি না। তার ফলে আমাদের ওই দায় নেই যে এই কথা বললে আমার ভোট কমে যাবে। যারা বিজেপি আরএসএসের বিরোধিতা করছে তাদের এই দায় আছে যারা ভোটে লড়বে, যে তারা এইটা বলবো, এটা বললে এই সম্প্রদায় রেগে যেতে পারে। মানুষের অধিকার নিয়েই হয়তো বলছে, কথায় আমার সঙ্গে মিলে যাবে, কিন্তু তাদের পেছনে এই চিন্তাটা আছে। আমাদের সেই দায় নেই। আমরা যারা মানবাধিকার সংগঠন করি তাতে কোন মানুষ, যে কোনো মানুষের যখন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমরা তার বিরোধিতা করি। বিজেপি আরএসএস বর্তমান কেন্দ্রীয় সরকার, তারা সারা ভারতবর্ষ জুড়ে তারা মনেই করে না যে মানুষের কোনো অধিকার থাকা উচিত। তার বশ্যতা যে স্বীকার করবে, সংখ্যালঘু সম্প্রদায় সংবিধানসম্মতভাবে তাদের কিছু অধিকার ছিল, বলছে তোমরা থাকতে পারো, তোমরা এদেশে থাকো, ভালোভাবেই থাকো, কিন্তু আমি যেমন বলবো তেমন থাকো। তোমাকে আমি মসজিদে না গিয়ে আমি মন্দিরে যেতে বললে তুমি যাও, তুমি পুজো করতে বললে করো, আমি যা খেতে বলবো তুমি খাও, যা বারণ করব তুমি খাবে না, থাকো এই দেশে। তাহলে এখানে মানুষের অধিকার বলে কিছু রইল? আমি আজকে এখান থেকে বেরিয়ে মৌলালি যাব কি ধর্মতলা যাব, এটা তো আমি ঠিক করব, এটা তো বিজেপি ঠিক করে দেবে না। আজকে এইটা করে দিচ্ছে তারা, যে আপনি যা করবেন, তারা যা বলবে তাতে যদি হাত তোলেন আপনি খুব ভালো, ঠিক আছে। তার ফলে মানবাধিকার আজকে বাস্তবে খুবই লঙ্ঘিত হচ্ছে প্রতি মুহূর্তে, প্রতিদিন। এবং সেটা মানে রক্ষা করার দায় বিজেপি আরএসএসের নেই শুধু নয়। ধরুন আমাদের মানবাধিকার আন্দোলন করতে হয় কেন? মানুষের অধিকারটা রক্ষা করার জন্যই তো রাষ্ট্র। এই যে রাষ্ট্র যাকে আমরা বলি, মানুষের অধিকারগুলো রক্ষা করার জন্যই। তাই সংবিধানকে প্রণাম করে তারা ঢোকে, তারা সংসদকে গণতন্ত্রের মন্দির বলে। মনে আছে 14 সালে নরেন্দ্র মোদী শুয়ে পড়েছিল, মানে এমন একটা ব্যাপার যে গণতন্ত্র খুব রক্ষা করবে। তাহলে গণতন্ত্র যদি রক্ষাই পেত তাহলে মানবাধিকার সংগঠনের কোনো প্রয়োজন হতো নাকি? তাই মানে আমরা খুব আনন্দে করি, ব্যাপারটা এরকম নয় তো। যার রক্ষা করার কথা সে করছে না বলে আমাদের করতে হয়। তার ফলে 14 সাল থেকে আজকের যে পজিশন দাঁড়িয়েছে, এইটা উত্তরোত্তর আরও খারাপ হচ্ছে। এবং তাতে বিশ্বের মানুষের কাছে, বিশ্বের বিদগ্ধ জনেদের কাছে আমাদের ভারতবর্ষ সম্পর্কে যে একটা উন্নত ধারণা আগে ছিল সেটা খুব নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা খোঁজ নেবেন, যারা বাইরে যান, বিদেশে যান, মানে টিভিতে দেখা যায় নরেন্দ্র মোদী গেলে সব হই হই করছে, বিরাট সভা হচ্ছে, সব পেইড লোক, মানে ওই এজেন্টকে দিয়ে দেওয়া লোক, তারা হাততালি দেওয়ার জন্য পয়সা দিয়ে লোক নিয়ে আসে। মানে এগুলো সব মানে এই মিডিয়ার প্রচার এবং ইভেন্ট ম্যানেজমেন্টকে দেওয়া কোটি কোটি টাকার বিনিময়ে সেখানে লোক নিয়ে আসে, ভাড়া করা লোক, তারা হই হই করে, এসব প্রচার হয় এইভাবে। এবং সেগুলো যারা খবর রাখে, সাংবাদিকরা, তারা সব জানে। তার ফলে আজকে ভারতবর্ষের যে উন্নত ভাবমূর্তি, যেটা একসময় স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে, নবজাগরণের মধ্য দিয়ে তৈরি হয়েছিল, সেটা ফিরিয়ে আনতে গেলে আজকে যে মানে দুরবস্থা সৃষ্টি করেছে বিজেপি আরএসএস, ধর্মীয় অন্ধতা যে বিষ বাষ্প ছড়িয়ে দিয়েছে মানুষের মনে মনে, তার থেকে মানুষকে যদি একটা উন্নত মননশীল জায়গায় আনতে হয় তাহলে পরে মানবাধিকারের লড়াই প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি যে আপনার আমাদের দেশের সাধারণ মানুষের মানে প্রতিদিন মানুষ বিভিন্ন রকম সমস্যার মধ্যে জর্জরিত হচ্ছে। বিশেষ করে মূল্যবৃদ্ধি, শিক্ষা পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, এবং তাকে ভিত্তি করে মানুষের মধ্যে ক্ষোভ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এবং বিশেষ করে শাসক গোষ্ঠীর উপরে। আবার বিপরীতে শাসক গোষ্ঠী দেখতে পাচ্ছি মানুষের গণতান্ত্রিক অধিকার এবং এই মানবাধিকার, তারপরে আপনার ধরুন এই বিল আনছে, বিভিন্ন একের পর এক বিল এনে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করে, যেমন এই দুটো বিল তার একটা উদাহরণ। ফলে এই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে, বা এই দুটোর মধ্যে কোনো কি রিলেশন আছে? দুটো ঘটনা ব্যাপক হারে বাড়ছে কেন? আসলে মানুষের
প্রতিবাদটা খুব ভেতর থেকে আসে। প্রতিবাদ না করে মানুষ থাকতে পারে না। যখন চোখের সামনে দেখে যে তার অসহায় অসুস্থ সন্তানটা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, সে তখন ছটফট করতে করতে রাস্তায় নেমে আসে। মানে আমরা একটা কথায় বলি না, প্রবাদ আছে যে পেট বড় বালাই। যখন মানুষ খিদে ছটফট করে তখন প্রতিবাদ না করে সে থাকতে পারে না। তার ফলে অর্থনৈতিক ক্ষেত্রে যে অবস্থা, মানে বেকারি প্রতিদিন বাড়ছে। দেখুন, আমি এক সময় বলেছিলাম, মানে মজা করেই বলা, কিন্তু কথাটার মধ্যে সত্যতা আছে। ধরুন আমাদের প্রধানমন্ত্রী, তিনি নির্বাচনে জেতার আগে বললেন 2 কোটি করে প্রতি বছরে বেকারের চাকরি দেব। বললেন প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে চলে যাবে। তারপরে যখন জিজ্ঞাসা করা হলো অমিত শাহকে, এসব সংবাদপত্রে প্রকাশ, মানে আমি আমার কথা বলছি না, তিনি বলছেন যে এগুলো জুমলা, নির্বাচনে বলতে হয়। তাহলে এটাকে যদি খুব সহজ কথায় বলা হয় যে তাহলে সে মিথ্যে কথা বলেছে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী মিথ্যেবাদী। তাহলে মিথ্যেবাদীকে তো মিথ্যেবাদী বলতে হবে। এইটা যখন মানুষ দেখছে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, আবার ভোট আসছে, আমরা মানবাধিকার সংগঠন থেকে বলতে চাই যে ধরুন গ্যাসের দাম বাড়বে কি না, পেট্রোল ডিজেলের দাম বাড়বে কি না, এটা নিয়ে ভোট হয়? এটা নিয়ে ভোট হয় না। কিন্তু কোনো রাজনৈতিক দল নির্বাচনের সময় দাঁড়িয়ে বলে যে আমাকে নির্বাচিত করো, আমি এসে তোমার সর্বনাশ করব, আমি চাকরি দেব না, ছাঁটাই করব, জিনিসপত্রের দাম বাড়াবো? কেউ বলে? সকলে বলে তোমার ভালো করব। তাহলে মিথ্যে কথা বলে। তাহলে এর বিরুদ্ধে মানুষ যখন আরও ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আরও প্রতিবাদের রাস্তায় নামছে, এইটাকে আটকানোর জন্য একটা তো তার পুলিশ মিলিটারি আইন যা ছিলই, এইটাকে আরও কঠিন কঠোর করা, যেটা আমি বললাম যে যে ফাঁকফোকরগুলো আছে, যে কোনোভাবেই যেন টু শব্দ করতে না পারে কেউ, এই জায়গাতে নিয়ে আসার চেষ্টা করছে আজকে এই বিজেপি আরএসএসের সরকার। যে ধরুন আজকে যারা ক্ষমতায় আছে, যে এই ধরুন এই বিজেপি সরকার, তার আরএসএস বাহিনী বা ধরুন তার সমর্থকরা, তারা এই নতুন নতুন যে মানবাধিকার লঙ্ঘন, তারপর অগণতান্ত্রিক আইন আনছে, তার ফলে তারা একটু উল্লাসিত যে তারা বিরোধীদের শায়েস্তা করতে পারছে। কিন্তু এটা তো বাস্তব যে তারা চিরকালই ক্ষমতায় থাকবে না, এবং থাকবে না। যখন তারা চিরকাল ক্ষমতা থাকবে না, তারা পাল্টে যেতে পারে, তারা বিরোধী বিভাগ যেতে পারে, তখন এই আইন তো তাদের পক্ষে বিপক্ষেই যাবে। যেমন আমরা দেখেছি ইউএপি আইন এনেছিল কংগ্রেস, আজ বিজেপি সরকার সেটাকে ব্যাপকভাবে সে কংগ্রেসের সমর্থকের উপর প্রয়োগ করছে, সারপুর প্রয়োগ করছে। তাহলে আপনি একজন মানবাধিকারের কর্মী হিসাবে এই শাসক দলকে কী মেসেজ দিতে চান? ধরুন এই যে আইন যেগুলোকে আমরা অগণতান্ত্রিক আইন বলি, দানবীয় আইন বলি, মানুষের কোনো রকম ন্যূনতম অধিকার সেখানে রক্ষা পায় না। একজনকে আমি ধরে নিয়ে যাচ্ছি, অ্যারেস্ট করছি, কেন করছি, কি তোমার দোষ, সেটা তো জানার অধিকার আছে। সেটাও কিছু মানে এই আইনগুলোই বলছে না। তাহলে এই আইনগুলো, বিষয়টা এই রকম নয় যে শুধুমাত্র 14 সালের পর থেকে হয়েছে। এই আইনগুলো কিন্তু একের পর এক, এই যে যারা ক্ষমতায় থাকে তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, ক্ষমতায় তারা থাকে মানে হচ্ছে ক্ষমতায় তারা টিকে থাকতে চায় যে কোনো প্রকারে। তাতে মানুষ বাঁচলো কি মরলো তাতে তাদের সত্যিই কিছু আসে যায় না। আমরা যে নেতাদের ছবি টিভির পর্দায় প্রতিদিন দেখি, যে নেতা মন্ত্রীদের, তাদের নট এ সিঙ্গল, তারা কেউ মানুষ বাঁচলো কি মরলো তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। মানুষের অধিকার রক্ষা পেল কি পেল না তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানুষ এই জাঁতাকলের মধ্যে যাতে আটকে থাকে, এবং সেক্ষেত্রে যেটা আপনি বললেন যে ক্ষমতায় যখন থাকে না, সে মনে করে যে আমিই চিরদিন থাকব। আগে এক সময় কংগ্রেস ছিল, তারাও এমনই মনে করেছে। এই জরুরি অবস্থা যেটা আমরা বলছি যে আজকে অঘোষিত জরুরি অবস্থা, এই জরুরি অবস্থা ভারতবর্ষে কারা করেছে? কংগ্রেস করেছে। এই যে আইনগুলো, নতুন আইন আসার আগে যেসব এই যে আইন, এই যে ইউএপি এর কথা আপনি বললেন, এগুলো কারা করেছে? কার সময় হয়েছে? কংগ্রেসের সময় হয়েছে। তারা মনে করেছে যে আমরা এই দিয়ে জনসাধারণকে আটকে রাখবো এবং আমরা চিরস্থায়ী হব। বিজেপি আরএসএস তাই মনে করছে, মোদি অমিত শাহ তাই মনে করছে।
কিন্তু ইতিহাস সেই শিক্ষা দেয় না। এটা কখনো বাস্তবে হয় না। ইতিহাসের শিক্ষা এটা যে সবাই একদিন যখন বাড়তে বাড়তে একজন একেবারে পিকে ওঠে না, মানে ওই একটা কথা আছে না যে বেশি বার বেরো না ঝড়ে ভেঙে যাবে। একজন যখন বাড়তে বাড়তে পিকে ওঠে তখন তার অধঃপতন শুরু হয়। জনসাধারণকে খুব হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। মানুষ পরিবর্তন করে, ইতিহাস সৃষ্টি করে মানুষ, কোনো নেতামন্ত্রী ইতিহাস সৃষ্টি করে না। তার ফলে আমরা এই প্রত্যয় নিয়ে মানবাধিকার সংগঠন করি যে আজকে যে দমবন্ধ করা পরিস্থিতির দিকে ভারতবর্ষ যাচ্ছে, সেখান থেকে আমাদের মানবাধিকার লড়াই, আজকে এই নাগরিক সমাজের এই লড়াই, সাধারণ মানুষের এই লড়াই এখান থেকে মুক্তির দিশা দেখাতে পারবে। ধন্যবাদ আপনাকে।